ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে বাড়ছে খেলাপি ঋণ, নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরে এনবিআরের বিক্ষোভ, বাইরের ইন্ধনে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে মন্তব্য জ্বালানি উপদেষ্টার। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ। এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর 30% শুল্ক চাপালেন ট্রাম্প, দেশে দেশে বাড়ছে মার্কিন বিরোধী ক্ষোভ, কূটনৈতিক টানাপোড়েনের শঙ্কা বিশ্লেষকদের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ। বর্তমানে যা 27,000 কোটি টাকা ছাড়িয়েছে, আর যা বিতরণ করা ঋণের 35%-এরও বেশি। এমন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক, আর এরই মধ্যে 20 প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করতে নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়মে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংক না হলেও ব্যাংকের মতোই গ্রাহকদের আমানত সংগ্রহ করে তারা, বিতরণ করে ঋণ। দেশে ব্যাংক বহির্ভূত এমন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা 35টি, কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে বেশিরভাগ প্রতিষ্ঠান। হিসাব বলছে এ খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 27,189 কোটি টাকা, গেল 3 মাসে বেড়েছে 2,100 কোটি টাকা। এর মধ্যে এফএএস, ফার ইস্ট, বিআইএফসি, ইউনিয়ন ক্যাপিটাল এবং ন্যাশনাল লিজিং এর বিতরণকৃত ঋণের 95%-এর উপর খেলাপি। এছাড়া আরও 15 প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। তারল্য সংকটে আমানতকারীদের দায় পরিশোধের সক্ষমতা হারিয়েছে তারা। ঋণের উচ্চহার ও ন্যূনতম মূলধন সংরক্ষণে ব্যর্থতায় চরম সংকটে এসব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে উপযুক্ত ব্যাখ্যা চেয়ে এবং এ অবস্থা হতে উত্তরণের জন্য তাদের কর্মপরিকল্পনা জানতে চেয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিং যদি বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রহণযোগ্য মনে হয় তবে তাদের ক্ষেত্রে এক ধরনের সিদ্ধান্ত নেবে। আর যদি গ্রহণযোগ্য মনে না হয়, যে মনে হয় যে অবাস্তব বা কাল্পনিক, যেটা অ্যাচিভেবল না, এরকম কিছু টার্গেট তারা নিজেরাই ফিক্স করে দিচ্ছে, সেক্ষেত্রে ভিন্নরূপ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। এই অর্থনীতিবিদের মতে যে উদ্দেশ্যে এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। এমনকি দেশের অর্থনীতিতে যে ভূমিকা এবং ব্যাংকিং ব্যবস্থায় কোনো বৈচিত্র্যও আনতে পারেনি তারা। আর্থিক বাজারে বৈচিত্র্য আনবে, স্পেশালি আপনার লায়াবিলিটি মার্কেটে নতুন ধরনের প্রোডাক্ট আনবে, নতুন ধরনের ডিপোজিট আনবে, বা নতুনভাবে ফান্ড মোবিলাইজ করবে, তাই না? নন ব্যাঙ্কগুলো করছে, মানুষের কাছ থেকে কিছু ফিক্সড ডিপোজিট নিছে বা বিভিন্ন জায়গা থেকে বড় করেছে, করে আবার ওই লোকগুলোই, কারণ নতুন করে আর ব্যাংকের লাইসেন্স পাচ্ছে না, আবার ওই লোকগুলো এখান থেকে টাকাগুলো মারার জন্য এই কাজটা করছে। তো এখন কি করা যায়? এখন আমার মতে তো এগুলো সব মানে অল নন ব্যাংক ফাইন্যান্স বন্ধই করে দেওয়া উচিত। এর আগে গেল ডিসেম্বরে 35 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ছিল 25,089 কোটি টাকা, যা এনবিএফআই খাতের মোট বিতরণকৃত ঋণের 33.25%। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। এনবিআরের আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা ছিল, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই আন্দোলনে দেশের অর্থনীতি এবং রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে যে দুটি বিভাগ হয়েছে সেটি থাকবে বলেও তিনি জানিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কারের উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে লম্বা সময় ধরে চলে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। কর্মবিরতি, কলম বিরতি এবং কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে অচলাবস্থা দেখা দেয় এনবিআরে। এতে স্থবিরতা দেখা যায় দেশের অর্থনীতি ও রপ্তানিতে। যদিও অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হয়েছে এনবিআর, তবে এর পেছনে ষড়যন্ত্র ছিল বলে মনে করেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি উপদেষ্টা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশে অর্থনীতি ধ্বংস ও সরকার পতনের। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনীতির ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে, এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করার একটা হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে, এবং তারা ওখানে এই আন্দোলনের নামে
সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। এনবিআর এর কর্মকর্তারা সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, তাই কাজ দিয়ে আস্থা ফিরিয়ে আনতে হবে বলে জানান ফাউজুল কবির খান। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন, আপনি যেটা বলছেন ঠিক তার উল্টা। এখন এনবিআর এর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। সরকার কি চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক। সরকার কি চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক, বন্দরে কমুক, কি বলে কন্টেনার জট কমুক, দ্রুত পণ্য খালাস হোক। এটা উপদেষ্টা আরও জানান, রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন নামে দুটি বিভাগ হবে এনবিআর এর। দুই বিভাগের জন্য দুজন সচিব নিয়োগে সুপারিশ করা হবে বলেও জানান তিনি। এই যে নতুন দুটা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই দুইটা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে। একই সঙ্গে দুদক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান উপদেষ্টা। আমরা সবসময় সাংবাদিকদের। আজ চৌধুরী, নিউজ 24, ঢাকা। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও সামান্য কমেছে। রবিবার সাপ্তাহিক প্রথম কর্মদিবস শেষে ডিএসইতে দুটি সূচকের মান কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 1 পয়েন্ট কমে অবস্থান নেয় 5066 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসইতে লেনদেনও 14 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 177টির, কমেছে 170টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও সার্বিক সূচক সিএএসপিআই 47 পয়েন্ট বেড়েছে। এবার ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর পণ্যের ওপর 30% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইউর রাষ্ট্রনেতারা বলছেন প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নিতে তারাও প্রস্তুত রয়েছে। এরই মধ্যে মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ব্রাজিল সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। বিশ্লেষকরা বলছেন এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধের সূচনা। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদের বাড়বে কূটনৈতিক টানাপোড়েন। এবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় ইউনিয়ন এবং মেক্সিকোর পণ্যের উপর 30% শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্য যুদ্ধের চূড়ান্ত ধাপের সূচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে 20টিরও বেশি দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক রোষে পড়েছে। এর মধ্যে রয়েছে জাপান, ব্রাজিল, কানাডা, দক্ষিণ কোরিয়া। এবার তালিকায় যোগ হলো আরও 27টি দেশ। আগামী 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। তারা বলছেন মার্কিন সিদ্ধান্ত আটলান্টিকের উভয় পাড়ের অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি করবে। এমন অবস্থায় আলোচনা না হলে পাল্টা ব্যবস্থা নেবে তারা। শুধু ইউরোপ নয়, প্রতিবেশী মেক্সিকোর পণ্যের উপর 30% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে ক্ষোভ প্রকাশ করছেন দেশটির নাগরিকরা। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্তে আস্থা হারাবে বন্ধু রাষ্ট্রগুলো, বাড়বে বাণিজ্য যুদ্ধ। ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন পর যখন একটা ব্যবস্থা ভেঙে পড়ে তখন শুধু অর্থনৈতিক নয়, বন্ধুত্বের সম্পর্কেও ভাটা পড়ে। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপ করতে চান ট্রাম্প। এমন অবস্থায় দেশটিতে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। মাসুদ রানা, নিউজ 24। আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পেয়েছে নওগাঁ, আর এখানকার সুমিষ্ট ও সুস্বাদু আম্রপালি আমের সুনাম রয়েছে গোটা দেশ জুড়ে। চলতি মৌসুমে মুকুল কম আসায় ও প্রচণ্ড তাপদাহে আম ঝরে যাওয়ায় এবারে আমের উৎপাদন কিছুটা কম। আবার নওগাঁর সাপাহার পাইকারি আমের হাটে ক্রেতার সংখ্যা কম থাকায় আমের দামও কম, তাই লোকসানের সংখ্যায় রয়েছেন আম চাষিরা। নওগাঁ থেকে বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকালে গাছ থেকে নামানো আম যানবাহনে নিয়ে আসা হয়েছে সাপাহারের আমের হাটে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কাঙ্ক্ষিত সংখ্যক পাইকার না আসায় আমের দাম কম পাচ্ছেন চাষিরা। যে আমের দাম গতবার এই ন্যাংরা বেচছি আমরা 2500 টাকা, এখানে কালকে বেচছি আমরা 1300 টাকা। সকালে নিয়ে এসে বসে আছি, দাম করে না, 300, 400, 500, 600। আম চাষ করে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি। আমের দাম কম গতবারের তুলনায়।
এবার বৈরী আবহাওয়ায় ফলনও কম, আবার বাজারে আমের দামও কম, তাই চাষিদের লোকসান গুনতে হচ্ছে বলে জানান এ ব্যবসায়ী। যেগুলো মুকুল আসছিল সেগুলো অনেকটাই ঝরে গেছে প্রচণ্ড রোদের কারণে, এবং যতটুকু আছে এতটুকু বিশেষ করে বাজারে দাম পাচ্ছি না। আমরা দাম না পাওয়ার কারণে আমরা লোকসানের সম্মুখীন হতে যাচ্ছি। তবে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই সময়ে আমাদের ম্যাক্সিমাম আম, বিশেষ করে নওগাঁ জেলায় আম্রপালি, নাগপুরি সহ বিভিন্ন জাতের আম একসাথে পরিপক্ক হওয়ার কারণে বাজারে কিছুটা দাম কম। তবে আশা করছি যে অল্প দিনের মধ্যে এই দামটা আবার ঊর্ধ্বগামী হবে। চলতি বছর নওগাঁয় 4,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা কৃষি বিভাগের। চলতি বছর জেলায় 18,500 হেক্টর জমিতে আম্রপালি আমের উৎপাদন হয়েছে। রিপোর্ট নিউজ 24। দর্শক, আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।